বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর তুমি শুনছো হররস্কোপ অফিসিয়াল। আজকে তোমাদের জন্য থাকছে কাজল কুমার সাহার কলমে আগুনের অভিশাপ। গল্প পাঠ আমি রক্তিম। শুরু হচ্ছে কাজল কুমার সাহার কলমে আগুনের অভিশাপ। ডক্টর শিবপ্রসাদ ভাদুড়ী অবসর গ্রহণের পর নিজের পৈতৃক গ্রাম আনন্দপুরে ফিরে আসেন বাকি জীবন নির্ঝঞ্ঝাটে কাটাবার জন্য। কর্মজীবনের শুরুতে তিনি একজন ফিজিশিয়ান হিসাবে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেন, আর কর্মজীবন শেষ করেন ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের এক উচ্চ পদস্থ কর্মচারী হিসাবে। অবসরের পর তার বন্ধু বান্ধবরা এক্সপেক্ট করেছিল যে তিনি হয়তো দিল্লিতে সেটেল করবেন, কারণ আর 5টা চাকরির মতো অবসর বলতে যা বোঝায় তা ঠিক শিবপ্রসাদ বাবুর কপালে জোটার কথা ছিল না। প্রকৃত অর্থে আর্মি ইন্টেলিজেন্সের অফিসারদের রিটায়ারমেন্ট বলে কিছু হয় না। তবে কেন যে তিনি নাগরিক জীবনের সমস্ত সুখ সুবিধা ছেড়ে আনন্দপুরের মতো এক প্রত্যন্ত গ্রামে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিলেন তা বোঝা মুশকিল। শিবপ্রসাদ বাবু বিয়ে করেননি, বা বলা ভালো বিবাহ করার সময় হয়নি। প্রথম যৌবনে সুযোগ যে ছিল না তা নয়, কিন্তু পরবর্তী কর্মজীবন তাকে স্থির হয়ে বসবার সুযোগ পর্যন্ত দেয়নি। এখানে বলে রাখা ভালো যে পৈতৃক গ্রামে তার একমাত্র পরিচয় একজন এক্স আর্মি ডক্টর হিসাবে। অবশ্য এর থেকে বেশি কিছু জানার প্রয়োজনও ছিল না। কয়েক মাসের মধ্যেই আনন্দপুরের লোকজন তাকে একজন পরোপকারী, আড্ডাবাজ ও মজলিশি মানুষ হিসাবে চিনতে শুরু করেছে। এমন পুরুষের পপুলার হয়ে উঠতে বেশি সময় লাগে না, বয়স যার যাই হোক না কেন। এই অল্প সময়ের মধ্যে তিনি সকলের কাছে হয়ে উঠেছেন আদরের শিবুদা, কাছের মানুষ, আবদারের মানুষ। গ্রামের উঠতি বয়সের ছেলেপুলেদের কাছে তার যে হোল্ড তৈরি হয়েছে তার পিছনে অনেক কারণ আছে। সেগুলোর মধ্যে অন্যতম কারণ হল গ্রামের খেলার মাঠের উত্তরে তার নিজের খরচায় বানানো 2তলা ক্লাব ঘর, একটা বড় সড়ো আড্ডা ঘর। সেটা প্রায় সব রকম ইনডোর গেমের পাশাপাশি একটা ছোটখাটো লাইব্রেরি রুমও আছে। রীতিমতো দিনক্ষণ দেখে ঘটা করে উদ্বোধনও করা হয়েছিল সেটা। শিবপ্রসাদ বাবু সর্বসাধারণের জন্য ঘরটিকে উন্মুক্ত রাখলেও একটা শর্ত চাপিয়েছিলেন তার উপর। শর্তটা এই যে ঘরটাকে সম্পূর্ণভাবে নেশামুক্ত রাখতে হবে। বেশ তর্ক বিতর্কের পর বিষয়টিকে সবাই গ্রহণ করে নেয় বটে, তবে একটা বিষয় অমীমাংসিত থেকে যায় যে চাটাকে নেশামূলক বস্তু হিসাবে গণ্য করা হবে কিনা। যাই হোক, গ্রামের লোকজন এহানো এক সজ্জন পরোপকারী মানুষ পেয়ে বর্তে গেল আর কি। এবছর বিজয়া দশমীর পরদিন থেকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তা অক্টোবরের এই সময় খুব একটা চোখে পড়ে না। ত্রয়োদশীর বিকেল থেকে বৃষ্টিটা যেন আরো ঘোরালো হয়ে উঠল। শিবপ্রসাদ বাবু বৃষ্টি মাথায় নিয়ে যথাসময় আড্ডাখানায় এসে জানলার পাশে একটা চেয়ার টেনে বসলেন। ঘোর বর্ষায় জানলা দিয়ে অনতি দূরে দমদমার দিঘিটাকে অপূর্ব লাগে। তার দৃষ্টি সেদিকে থাকলেও মনটা ছিল অন্যত্র। তিনি কিছু একটা ভাবছিলেন, আর ভাবতে ভাবতে বেশ কিছুটা আনমনা হয়ে পড়েছিলেন তিনি। হঠাৎ কাছে কোথাও একটা বাজ পড়ার বিকট শব্দে তার সম্বিত ফিরে এল। তিনি খেয়াল করলেন
এর মধ্যে বাবু, ফিঙে, টপাই, স্বরূপ সবাই এসে দিব্যি হাত পা ছড়িয়ে নিজেদের মধ্যে বকবক শুরু করেছে। স্বরূপ শিবপ্রসাদ বাবুর জ্ঞান হয়েছে দেখে বলল, বাবা শিবুদা, একেবারে সমাধিতে পৌঁছে গেছিলেন নাকি? কতক্ষণ হলো আমরা এসেছি, আর তার কোনো হুঁশই নেই আপনার। বলি, শিবনেত্র হয়ে কি এত ভাবছিলেন শুনি? এটাকে ঠিক ভাবনা বলা চলে না, বুঝলি। আসলে বহুদিনের পুরনো একটা ঘটনা থেকে থেকে আজ মনে পড়ে যাচ্ছে। বিশেষ কিছু একটা আপনার মনে চলছে, এটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। খুব মাইন্ড রিডার হয়ে গেছিস দেখছি, ফিঙে। এই বলে শিবপ্রসাদ বাবু একটু চুপ করে বসে পুনরায় বললেন, তবে ফিঙে ঠিকই আন্দাজ করেছে। যে ঘটনার কথা আজ বারবার আচমকা মনে এসে হানা দিয়ে যাচ্ছে, সেটা বিশেষই বটে। ব্যাস এইটুকুই যথেষ্ট ছিল। সবাই একযোগে বুঝতে পেরে গেল আজ একটা গল্প হওয়ার চান্স আছে। শিবুদা, এই বৃষ্টিতে কিন্তু একটা আমেজ ইতিমধ্যেই চলে এসেছে। এরপর যদি আপনার একটা জমাটি গল্প হয়, তাহলে তো আর দেখতে হচ্ছে না, একেবারে যাকে বলে সোনায় সোহাগা। কি বলেন? গল্প তো হতেই পারে, কিছু আপত্তি নেই তাতে। তবে তোদের বলে কি কিছু লাভ আছে? তোরা বরং তেলে ভাজা খা। আমি হাবিবুরকে ডেকে বলে দিচ্ছি, একদম গরম গরম দিয়ে যাবে। শিবুদা, আমরা কি এতটাই ফেললা নাকি যে একটা গল্প শোনার যোগ্যতা নেই আমাদের? হ্যাঁ, আছে কি নেই সেটা বোঝা যাবে যদি আমার প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর দিতে পারিস। সকলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ওদের মধ্যে থেকে বাবু বলে উঠল, আরে আমরা রাজি আছি, করুন না, আপনার কি প্রশ্ন করার আছে? তবে মন দিয়ে শোন সবাই, আমি একটা নয় মোট 3টে প্রশ্ন করব। ভেবে চিনতে তারপর উত্তর দিবি, ঠিক আছে? তোরা নিশ্চয়ই এটা জানিস যে আলেকজান্ডার বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে ভারতের পশ্চিম সীমান্তে এসে উপস্থিত হয়েছিল। প্রথম প্রশ্ন, কে প্রথম আলেকজান্ডারকে ভারতের মূল ভূখণ্ডে ঢুকতে বাধা দিয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, ভারতের মূল অগ্নিস্নান ভূখণ্ডে ঢোকার মুখে আলেকজান্ডারকে এক দুর্ধর্ষ প্রমিলা বাহিনীর সম্মুখীন হতে হয়েছিল, সেই বাহিনীর নাম কি? আর আমার শেষ প্রশ্ন, সেই স্থানেই তিনি এক উপজাতির প্রধানের মেয়েকে বিবাহ করেন, তার নাম কি? এই 3টে প্রশ্নে সঠিক উত্তর দিতে পারলেই তবেই আজকের গল্প শুরু করা যাবে, নইলে নয়। তোরা এখন এটা ভাবতেই পারিস যে এই 3টে প্রশ্নের উত্তর সঠিক হলে সেটাই হবে গল্পের পাসওয়ার্ড। আমি প্রথমটার উত্তর কিন্তু বলতে পারবো। গো অ্যাহেড মাই বয়। আলেকজান্ডার পারস্যের সম্রাট ওই দরায়ুসকে পরাজিত করে 330 খ্রিস্টপূর্বাব্দে ওই ভারতের উত্তর পশ্চিম সীমান্তে এসে কিন্তু উপস্থিত হন। তারপর সেখান থেকে ভারতের মূল ভূখণ্ডের মধ্যে ঢুকতে গেলে ওই তৎকালীন পাঞ্চাল প্রদেশের রাজা পুরুষোত্তমের কাছে প্রবল বাধার সম্মুখীন হন। হ্যাঁ, ভেঙে ইতিহাস জানে দেখছি, তবে তা সম্পূর্ণ নয়। আর বাকি মুখগুলো দেখে মনে হচ্ছে না যে তোদের আর কিছু বলার আছে। সে কি ঠিক নয়? কিন্তু এটাই তো জানি শিবুদা, মানে ইতিহাস বইয়ে এটাই পড়েছি। আচ্ছা শিবুদা, আজ আপনি হঠাৎ ইতিহাস নিয়ে পড়লেন কেন? আগে উত্তরগুলো ঠিকঠাক পাই, তারপর বলবো। আরে আমরা কি আর অত ইতিহাস জানি আপনার মতো? আর তাছাড়া আপনিই তো বলেছিলেন আমাদের এই ইতিহাস বইগুলো নাকি সব ফ্যাকচুয়াল এররে ভর্তি। তাহলে আপনিই বলুন, আমরা প্রকৃত ইতিহাস আর এত ডিটেলিং কোত্থেকে জানবো? বেশ চালাকি করলি বাবু, আমার অস্ত্র দিয়ে আমাকে ঘায়েল করার চেষ্টা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে মূল গল্পে ঢোকার আগে সঠিক উত্তরগুলো তোদের জেনে রাখা দরকার। প্রথমেই বলে রাখি, আমি যা বলবো তা কিন্তু মেইন স্ট্রিম ইতিহাসের কথা বলবে না। তারা এগুলোকে ক্রনিক্যাল বা লোকগাথা বলে দূরে সরিয়ে রাখে। এবার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট শোন, আলেকজান্ডার যে ভারতে এসেছিলেন তার কোনো ফার্স্ট হ্যান্ড হিস্টোরিক্যাল প্রুফই নেই। তার সম্বন্ধে যা কিছু লেখা অথেন্টিক বলে ধরা হয়
সেগুলো লিখেছেন কিছু গ্রিক আর রোমান লেখকগণ, কিন্তু তারা সেসব লিখেছিলেন আলেকজান্ডার মারা যাওয়ার কয়েক শতক পর। তবেই ভাবো সেগুলো কতটা অথেন্টিক আর ফ্যাকচুয়াল। কি বলছেন কি শিবুদা, এ তো সাংঘাতিক ব্যাপার। তবে আর বলছি কি, যাকে সে কথা থাক, এবার মন দিয়ে শোন দেখি। ম্যাসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডারের স্বপ্ন ছিল তিনি বিশ্বজয়ী হবেন, সমগ্র পৃথিবী হবে তার প্রধানত। তার পিতা দ্বিতীয় ফিলিপের মৃত্যু হলে তিনি প্রায় একক কৃতিত্বে সমগ্র ম্যাসিডোনিয়াকে ঐক্যবদ্ধ করেন। তার নির্ভীকতা ছিল পাগলামি পর্যায়ের। তলোয়ারবাজি আর ধনুর্বিদ্যাতে তিনি ছিলেন অদ্বিতীয়। তার সঙ্গে যুক্ত হয়েছিল জাদুকরের মতো অনায়াসে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। এর উপর তিনি তার মায়ের কাছ থেকে একটা অদ্ভুত গুণ পেয়েছিলেন, আর সেটা হলো তিনি যে কোনো মানুষের দিকে এক ঝলক তাকিয়েই তার মনের ভিতর কি চলছে সেটা সহজেই অনুমান করে নিতে পারতেন। এ বিদ্যা তিনি কাজে লাগাতেন শত্রুদের চিহ্নিত করার জন্য এবং সেনাপতিদের মনোবল বাড়াতে। বলা বাহুল্য, সাধারণের চোখে সে বিদ্যা ধরা দিত এক অতিলৌকিক ক্ষমতা হিসেবে। অনেকেই বলতো এসব মায়ের কাছ থেকে পাওয়া ডাইনি বিদ্যার ফল। আলেকজান্ডার জানতেন তার বিশ্বজয়ে প্রথম প্রবল বাধা হতে পারে পারস্যের সম্রাট তৃতীয় দরায়ুস। কাজেই তিনি প্রথম ওই পথের কাঁটাকেই উপড়ে ফেলতে অগ্রসর হলেন। যদিও তার সভাসদদের বেশিরভাগই দরায়ুসের বিরুদ্ধে সেনা অভিযানে মত দেননি, তবুও একরকম নিজের জেদের বশেই তিনি সেনাবাহিনী নিয়ে পারস্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেখানে তিনি তার অসম বীরত্ব, সাহস আর অপূর্ব যুদ্ধনীতির বলে প্রবল পরাক্রান্ত সম্রাট দরায়ুসকে পরাজিত করেন। এই ঘটনার পর প্রায় সকলেই তাকে দেবতা বা দেবতার সন্তান মনে করতে শুরু করে। পারস্য জয়ের পর তিনি হিন্দুকুশ পেরিয়ে এসে উপনীত হন বর্তমান পাক আফগান বর্ডারের দুর্গম পার্বত্য অঞ্চলে। সেখানে আলেকজান্ডার বিচক্ষণ রাজনীতির পরিচয় দিয়ে এক স্থানীয় উপজাতি প্রধানের পালিত কন্যা রুকসানাকে বিবাহ করেন। এরপর তিনি পূর্ব দিকে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগোতে চাইলেন, কিন্তু সে সময় যিনি আলেকজান্ডারের সম্মুখে প্রবল বাধা হয়ে দাঁড়ালেন তিনি হলেন মাসাগার সম্রাট। তার নামটা নিয়ে অবশ্য অনেক মতভেদ আছে, সে যাই হোক। মাসাগাদের সাথে আলেকজান্ডারের ভয়ানক যুদ্ধ শুরু হয় জায়গায় জায়গায়। মাসাগার সম্রাটের এক ভয়ানক মহিলা ঘোড়সাওয়ার বাহিনী ছিল, যারা অশ্বকন্যা নামে পরিচিত ছিল। মহাভারতেও কিন্তু এদের উল্লেখ পাওয়া যায়। কথিত আছে পশ্চিম এশিয়ার পুরাণ রানী সেমিরামিস আর ইতিহাসখ্যাত সম্রাট সাইরাসের মতো প্রবল দুটো শক্তিশালী বাহিনীকে ভারতে ঢোকার মুখে কিন্তু এরাই প্রতিহত করেছিলেন। তারা ছিলেন ঐতিহাসিকভাবে অপরাজিত যোদ্ধা জাতি। তবে কিভাবে যে তারা আলেকজান্ডারের কাছে পরাজিত হলেন সে কথা খুব কম মানুষই জানেন। সে কাহিনী অত্যন্ত মর্মস্পর্শী, তবে সে গল্প অন্য কোনো একদিন শোনাবো। আর আজ যে গল্প তোমাদের শোনাবো সেটার সঙ্গে এসব কথার কি যোগাযোগ সেটা গল্প শেষে ঠিক বুঝতে পারবে। গল্প চলার মধ্যেই চপ, বেগুনি, ফুলুরি সব চলে এসেছে। বাবু কি যেন একটা বলতে যাচ্ছিল, স্বরূপকে থামিয়ে দিয়ে বলল, এখন আলবটকে কিছু জিজ্ঞেস করবি না বাবু, এই বলে দিচ্ছি। শিবুদার গল্প শেষ হলে তখন যা খুশি জিজ্ঞেস করিস। আপনি বলে যান শিবুদা। শিবপ্রসাদ বাবু বলে চললেন, তোরা তো জানিসই এক সময় ভারতীয় সেনাবাহিনী সেরা ডাক্তারদের মধ্যে আমায় ধরা হতো। এছাড়া রেড ক্রস আর হুয়ের হয়েও পৃথিবীর বিভিন্ন জায়গায় চিকিৎসা সংক্রান্ত কাজে যেতে হয়েছে বহুবার। সরাসরি যুদ্ধক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতাও হয়েছে ঢের। নিজের চোখে দেখেছি যুদ্ধের নৃশংসতার ভয়াবহ করুণ পরিস্থিতি, সৈন্য আর সাধারণ মানুষের অবস্থা। যুদ্ধক্ষেত্রে প্রাণের ঝুঁকি নিয়ে চিকিৎসা করার সেসব অভিজ্ঞতা বড়ই অবিশ্বাস্য ছিল। যাই হোক,
এমনই একবার আমাকে পাঠানো হয়েছিল রেড ক্রসের তরফ থেকে পাক আফগান বর্ডারে। সে সময় আফগানিস্তানের বেশিরভাগ জায়গাতে ভয়ানক লড়াই চলছে। প্রায় প্রতিদিনই বম্বিংয়ের খবর আসছিল নানা জায়গা থেকে। আমার নেতৃত্বে তখন 15 জনের একটা মেডিকেল দলে নাওয়া খাওয়া ভুলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। দিন রাত কাতারে কাতারে আহত জখম মানুষরা আসছিল। তাদের মধ্যে সৈনিক আর সাধারণ মানুষ সকলেই ছিল। তাদের আঘাতের অবস্থা না দেখলে বোঝানো মুশকিল হয়। অবশ্য চিকিৎসার ব্যাপারে স্থানীয়দের অকাতর সাহায্য না পেলে আমাদের পক্ষে একটা ছোট দল নিয়ে কিছুই করা সম্ভব ছিল না। এই পর্যন্ত বলে শিবপ্রসাদ বাবু একটু থামলেন। তারপর বাইরের দিকে ইঙ্গিত করে বলা শুরু করলেন। ঠিক এমনই প্রবল বর্ষার দিন ছিল সেটা। স্থানীয় এক যুবক একটা মর্মান্তিক খবর নিয়ে এলো আমাদের কাছে। সে জানালো, আমাদের গ্রামে আজ দুপুর নাগাদ হঠাৎ করে বম্বিং হয়েছে। তাতে প্রায় 18 জনের মতো গ্রামে সাধারণ নিরীহ মানুষ সাংঘাতিকভাবে আহত হয়েছে। আমার অনুরোধ, আপনারা দলবল নিয়ে দয়া করে আমাদের গ্রামে চলুন, না হলে তারা বাঁচবে না। আমি আপনাদের সুরক্ষিত পথ দিয়ে নিয়ে যাব। আমরাও সেদিন ভীষণ ক্লান্ত ছিলাম। আহতদের এত চাপ পড়েছিল যে পরপর 3 রাত অনেকেরই ঘুম হয়নি। কাজেই ওই মুহূর্তে বেরিয়ে যাওয়ার মতো মানসিক শক্তি থাকলেও আমার শরীর সাথ দিতে চাইছিল না। তার উপর প্রবল বর্ষণ শুরু হয়েছে। ভারী বর্ষায় পাহাড়ি পাকদণ্ডি বেয়ে চড়াইয়ে সাহস দেখানোর অর্থ মৃত্যুকে সরাসরি নিমন্ত্রণ দেওয়া। আমরা ইতস্তত করছি দেখে যুবকটি পীড়াপিড়ি করতে লাগলো। সে জানালো, ওই বম্বিংয়ে তার বাচ্চা দুটো জখম হয়েছে মারাত্মকভাবে। ওদের মধ্যে একজনের পা উড়ে গেছে বোমের আঘাতে। তাড়াতাড়ি চিকিৎসা না করলে তাকে বাঁচানো যাবে না। যুবকটি আমার পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আমার সহকারী রাসুল তাকে তার পরিচয় জিজ্ঞাসা করতে সে জানালো, আমরা এক প্রাচীন নিষিদ্ধ উপজাতি। আমরা কেউ সাধারণ বহিরাগতের সঙ্গে যোগাযোগ স্থাপন করি না। কাজেই আমাকে বহু লড়াই করতে হয়েছে আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করতে আসার জন্য। এক সময় আমাদের যথেষ্ট খ্যাতি ও প্রতিপত্তি ছিল এই সমস্ত এলাকা জুড়ে। প্রাচীন এক অভিশাপের কারণে আমাদের অস্তিত্ব এখন বিপন্ন। লোকসংখ্যা কমতে কমতে মাত্র 200-তে এসে ঠেকেছে। যুবকটি আরো জানালো যে আমি শুধুমাত্র আমার 2 মাতৃহারা শিশু কন্যাকে বাঁচানোর জন্য সকলের কথা অগ্রাহ্য করে এখানে এসেছি। গ্রামের হাকিম তার যথাসাধ্য চেষ্টা করেছেন, তবে তাদের প্রাণে বাঁচানো হাকিমের কর্ম নয়। আমি বাধ্য হয়ে তাই শহুরে ডাক্তারের কাছে শরণাপন্ন হয়েছি। এরপরও যদি আপনারা না যান তবে আমারও আর গ্রামে ফিরে গিয়ে কাজ নেই। এখানে নিজের প্রাণ ত্যাগ করব। আমি আমার নিজের বাচ্চাদের সব ভার নিজ কাঁধে তুলে নিতে পারবো না। তার অমন করুণ অবস্থা দেখে আমরা ঠিক করলাম যত কষ্টই হোক আর দেরি না করে এই মুহূর্তেই আমরা বেরোবো তার গ্রামের উদ্দেশ্যে। তারপর যা কপালে থাকে দেখা যাবে। মেডিকেল কিটস আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা যথাসম্ভব দ্রুত বেরিয়ে পড়লাম। প্রবল বর্ষায় পাহাড়ি পাকদণ্ডি বেয়ে ওঠা যে কি বিপজ্জনক অভিজ্ঞতা তার বলে বোঝাতে হবে না। বিপদ প্রতি পদে পদে। একটু অসাবধান হয়েছো কি আর দেখতে হবে না। পা পিছলে পড়ে যেতে হবে কয়েকশো ফুট গভীর পাহাড়ি খাদে। আর পথে যদি আচমকা হড়কা বনের সম্মুখীন হতে হয় তাহলে তো আর কথাই নেই। ইষ্ট নাম জপেরও সময় পাওয়া যাবে না। যাই হোক, আমরা অতি সাবধানে ধীর পদক্ষেপে এগোতে থাকলাম। সেদিনও রাতে এমনই ঘন ঘন বাজ পড়ছিল, আর তাতে বিপত্তিও হলো। পাহাড়ের উপরে কোথাও একটা বাজ পড়ার কারণে বেশ কিছু ছোট বড় পাথরের টুকরো ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসতে লাগলো নিচে। আমরা সাবধান হয়ে সরে যাওয়ার আগেই পাথর ছিটকে এসে দলের 2 জনকে ঘায়েল করলো। বিপদের উপর বিপদ। একজনের হাঁটুতে আর একজনের ঘাড়ে ভীষণ চোট লাগলো।
স্বাভাবিকভাবেই আমাদের চলার গতি আরো ধীর হয়ে গেল। চোটের কারণে দুজনের কেউই আর চলতে পারছিল না। তাদের প্রাথমিক উপাচারের আশু প্রয়োজন, কিন্তু আশেপাশের বৃষ্টির আড়াল পাওয়ার মতো কোনো জায়গা দেখা যাচ্ছিল না। যুবক জানালো কাছেই একটা প্রাচীন গুহা মন্দির আছে, সেখানে ওদের উপাচার সম্ভব। আমরা একটু চমকে উঠলাম। আফগানিস্তানের মতো এমন প্রত্যন্ত অঞ্চলে মন্দির, বিশদে জিজ্ঞাসা করার মতো মানসিক পরিস্থিতিতে আমরা তখন ছিলাম না, তাই সে ব্যাপারে হয়তো কৌতূহল না দেখিয়ে এগিয়ে চললাম সেই দিকে। আহতদের ধরাধরি করে সেই গুহা মন্দিরে নিয়ে যাওয়া হলো। ভারী যন্ত্রণায় কাতরাচ্ছিল ওই দুজন। দেখেই বোঝা গেল গুহা মন্দিরটা অত্যন্ত প্রাচীন, অন্তত কয়েক হাজার বছর পুরনো তো হবেই। তবে এখন আর বোঝার উপায় নেই যে মন্দিরটা কোন দেবতার উদ্দেশ্যে নিবেদিত। যুবক জানালো আশেপাশের পাহাড়িতে এমন আরো গোটা চারেক প্রাচীন মন্দির আছে। গ্রামের বুড়োদের মুখে শুনেছি আগে নাকি আরো অনেক পাথরের মন্দির ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো ভেঙে গিয়েছে। আমাদের সৌভাগ্য বলতে হবে, যতটা ভয় পাচ্ছিলাম ওদের আঘাত তেমন কিছুই ছিল না। প্রাথমিক উপাচারের পর ওদের করাডোজের পেইন কিলার দেওয়া হলো, তারপর ওদের স্ট্রেচারে তুলে আবার যাত্রা শুরু হলো। এসব বাধা বিপত্তির কারণে 2 ঘন্টার রাস্তা অতিক্রম করতে আমাদের 5 ঘন্টা লেগে গেল। অবশেষে যুবকটির গ্রামে এসে আমরা পৌঁছালাম। তখন প্রায় ভোর হয়ে এসেছে, আর দুর্যোগও কেটে গেছে দস্তুর মতো। আমার একটা ভয় হচ্ছিল। যুবকটির কথায় আমরা সদল বলে এখানে এলাম বটে, কিন্তু এখনই এখানে কোনো গোলমাল বেঁধে না বসে। যুবকটির কথা অনুযায়ী ওদের উপজাতির লোক বাইরের মানুষজনদের একদম পছন্দ করে না, কাজেই আমাদের স্বাগত জানানোর জন্য কি রাখা আছে তা বুঝতে আমাদের একটা বিশেষ অসুবিধা হচ্ছিল না। কিছু বাদে ভুল ভাঙল, আমাদের অনুমান মিথ্যা। গ্রামবাসীরা সকলেই আমাদের যথেষ্ট সম্মানপূর্বক আপ্যায়ন জানালো। তারা দ্রুত আমাদের জন্য গরম জল, শুকনো পোশাক আর আগুনের বন্দোবস্ত করলো। সেসবের পর এলো খাবার। ভুট্টার মোটা রুটি, কি যেন একটা অজানা সবজির মণ্ড, শুকনো ফল আর দুধ। বলা বাহুল্য আমরা বেশ আশ্চর্যই হলাম। এত ভালো আপ্যায়ন বোধহয় আমাদের কেউই আশা করেনি। কত যুগ পর ওদের গ্রামে অতিথি এসছে তা কেউই বলতে পারে না। তারা আমাদের আগমন উপলক্ষে আরো কি সব অনুষ্ঠানের কথা বলছিল। আমরা বেশ অবাকই হলাম। ওদের মানুষজন সাংঘাতিক আহত অবস্থায় মৃত্যুর সাথে লড়াই করছে, আর ওরা আমাদের শান্তভাবে আদর আপ্যায়ন করছে কিভাবে। একটু বিরক্তি সুরেই ওদের জানালাম যে এসব কিছু পরে হবে, আগে আহত মানুষগুলো কোথায় আছে সেটা দেখান। আমি 4 জনকে তাঁবু খাটানোর নির্দেশ দিয়ে বাকিদের নিয়ে আহতদের দেখতে গেলাম। স্থানীয়দের কুটিরে আহতদের সারি সারিভাবে শুইয়ে রাখা হয়েছে। গ্রামের হাকিম আর তার 2 সহকর্মী যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে তাদের সেবা শুশ্রূষার। তবে ওদের আঘাতের মাত্রা এতই বেশি যে হাকিমের প্রাণপণ চেষ্টা বিশেষ কাজে লেগেছে বলে মনে হলো না। যন্ত্রণায় কাতরাচ্ছে সবাই। আহতদের মধ্যে 4-5 জনের অবস্থা একদম ভালো বলে মনে হলো না, বাঁচবে বলে মনে হয় না। আমাদের প্রধান সহকারী দয় রসুল আর অ্যালবার্টকে সমস্ত রকম উপাচারের দায়িত্ব দিয়ে স্থানীয় জমায়েতের দিকে গেলাম। আহতদের জন্য আশু প্রয়োজনীয় কি কি সেগুলো এখন বোঝানো দরকার এদের। আমাদের ওষুধও বিশেষ কাজে এলো না। ঘন্টা খানেকের মধ্যেই চোখের সামনে আহতদের মধ্যে 5 জন মারা গেল। মৃতদের মধ্যে ওই যুবকের এক সন্তানও ছিল। সন্তান হারা পিতার শোক বাকিদের যন্ত্রণাকে ছাপিয়ে পরিবেশকে আরো ভারাক্রান্ত করে তুলল। আমরা স্পষ্টত বুঝতে পারছিলাম আসতে দেরি হয়ে গেছে, না হলে হয়তো ওদের প্রাণটা বাঁচানো সম্ভব হতো।
আমি যুবকটির কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম। তাতে ও কি সান্ত্বনা পেল কে জানে। যুবকটি আমায় অবাক করে নিজেকে দ্রুত সামলে নিল। আমি ওকে ভরসা দিলাম যে দ্বিতীয় জনের কিছু হবে না, সেই কথা আমি দিচ্ছি। ও ভরসা পেল কিনা জানি না, তবে এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল ফ্যাল ফ্যাল করে। আমি অবিবাহিত, স্ত্রী সন্তান নেই, তাই অপত্য স্নেহ কি তা আমি জানি না। তবে সেদিন ওই সন্তান হারা পিতার চোখে যে যন্ত্রণা আমি দেখেছিলাম তা বহুদিন ধরে আমায় তাড়িয়ে বেরিয়েছিল। ইতিমধ্যে তাঁবুর ভিতর অস্থায়ী একটা হাসপাতাল প্রস্তুত হয়ে গেল। গ্রামের লোকজন এসে ধরাধরি করে মৃতদেহগুলোকে বার করে নিয়ে গেল, আর জীবিতদের রাখা হলো অস্থায়ী তাঁবুর হাসপাতালে। আমাদের দলে যে দুজন আহত ছিল, ওদের গ্রামের হাকিম কি একটা ওষুধ জোর করে তাদের খাইয়ে দিল। অবাক কাণ্ড, দুজনেই দিব্যি সুস্থ হয়ে আমাদের কাজে হাত লাগাতে শুরু করে দিয়েছে। কম করে হলেও ওদের 3 দিন সম্পূর্ণভাবে লাগতো সুস্থ হওয়ার জন্য। যাক, ভালোই হলো। যত বেশি হেল্পিং হ্যান্ড থাকে ততই সুবিধা। ওদিকে মৃতদেহকে ওরা নিজেদের উপজাতির রীতিনীতি অনুযায়ী সৎকার করলো। এসব মিটতে মিটতে বিকাল হয়ে এলো প্রায়। এবারে রুগীদের দেখে স্টেবল বলে মনে হলো। আমি ওদের বললাম, আজকের রাতটা দেখা যাক, সকালে সিদ্ধান্ত নেব কখন আমাদের ফিরে যেতে হবে। সৎকারের কাজ মিটে গেলে গ্রাম প্রধান এবং আরো বেশ কয়েকজন বয়স্ক মানুষ আমাদের কাছে এসে বসলেন। তারা যেন আমাদের কিছু বলতে চান। আমি এগিয়ে গেলাম তাদের কাছে। একটা পাথরের উপর তারা আমাকে বসতে ইঙ্গিত করলেন। এরপর তাদের মুখে যা শুনলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাদের কথা আমার দলের সদস্যদের অস্থির করে তুলল। এক লোল চর্ম বৃদ্ধ বললেন, আজ পূর্ণিমা। প্রতি পূর্ণিমার রাতে আমাদের গ্রাম খালি করে দিতে হয়। পূর্ণিমার রাতে কারোর গ্রামে থাকার অনুমতি নেই। প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না। পরে ভাবলাম ওরা হয়তো আমাদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে বলছেন। সন্তানহারা যুবকটি এসে বুঝিয়ে বলল, শুধু আমাদের নয়, গ্রামের সকলকেই এই নিয়ম পালন করতে হবে। এ তো ভারী আশ্চর্য ব্যাপার। আমি কারণ জিজ্ঞাসা করাতে ওরা বিস্তারিত কিছু বলতে রাজি হলো না। শুধু এটুকু জানালো যে পূর্ণিমার রাতে যে বা যারা এই গ্রামে থাকবে তার বা তাদের মৃত্যু অবধারিত। বিগত 2000 বছরেরও বেশি সময় ধরে এর কোনো ব্যতিক্রম হয়নি। শুধু এ গ্রাম নয়, পাশের 2টো গ্রাম এইভাবেই প্রতি পূর্ণিমার রাতে জনশূন্য হয়ে পড়ে। কি মুশকিলের ব্যাপার! ওরা এখন এসব বলছে। একে কয়েক রাত ঘুম নেই, তারপর আজ রাতে কোথায় থাকবো তারও কোনো ঠিক নেই। ডিসগাস্টিং! দলের বাকি সকলেরও এটাই মনে হওয়া স্বাভাবিক ছিল। ওসব নিছক স্থানীয় অশিক্ষিত গ্রামবাসীদের বদ্ধমূল কুসংস্কার। কাজেই ওদের হাজার অনুরোধেও আমরা কিছুতেই সে রাত্রে গ্রাম ছাড়তে রাজি হলাম না। আমি জানালাম আহত মানুষগুলো যা অবস্থা, ওদের নিয়ে টানাটানি করা প্রায় অসম্ভব। ঝলসে যাওয়া মানুষগুলো ফুলে কোলবালিশের মতো হয়ে গিয়েছে। ওদের নিয়ে এখন টানাটানি করলে ফোসকা গলে যাবে, তাতে বিপত্তি আরো বাড়বে। আমি আরো জানালাম, এতগুলো মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব যখন আমাদের দেওয়া হয়েছে, তখন দয়া করে আমাদেরকে আমাদের মতো কাজ করতে দেওয়া হোক। বৃদ্ধের দল তখন নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কিসব একটা আলোচনা করলো। তারপর আমাকে জানালো, কাবিল আপনাদের সঙ্গেই থাকবে। কাবিল মানে কাবিল খান, অর্থাৎ সদ্য কন্যাহারা যে যুবকটি আপনাদের এখানে এনেছে। সে জানিয়েছে যেহেতু সেই আপনাদের এখানে এনেছে,
কাজেই আপনাদের সর্বতোভাবে সাহায্য করার দায়িত্ব তার। আমার এতক্ষণে খেয়াল হলো, তাই তো এত কিছু এতক্ষণ ধরে হলো, আমরা এতটা সময় একসঙ্গে কাটালাম আর তার নামটাই আমার জানা হয়নি। যাই হোক, বারংবার অনুরোধের কারণে আমরা এক প্রকার নীরব সম্মতি দিতে বাধ্য হলাম। একটা ব্যাপার নিয়ে আমার একটু খটকা লাগছিল। প্রায় 2000 বছর ধরে মানুষগুলো কি শুধুমাত্র কুসংস্কারের বশবর্তী হয়ে পূর্ণিমার রাতে গ্রাম ত্যাগ করে? এর পিছনে কি কোনো সত্যতা লুকিয়ে নেই? কে জানে। আমরা যতই আধুনিক শিক্ষায় শিক্ষিত হই না কেন, প্রায় 2000 বছরের তাদের এই সংস্কার বা কুসংস্কারের কোনো জবাব আমাদের কাছে ছিল না। যাগ্গে, সেসব নিয়ে বেশি ভেবে লাভ নেই। যা হবে দেখা যাবে। গ্রামবাসীরা যখন সেই রাত্রের মতো গ্রাম ত্যাগের জন্য প্রস্তুতি সম্পন্ন করলেন, তখন আমি রসুলকে সঙ্গে নিয়ে আহতদের জন্য ওষুধের ডোজগুলো রেডি করছিলাম। এমন সময় পুনরায় গ্রাম প্রধান বৃদ্ধদের সঙ্গে এসে আমাদের বললেন, আমরা সকলেই আপনাদের নিষ্ঠা এবং সাহস দেখে মুগ্ধ। যেভাবে আপনারা কিছু সম্পূর্ণ অজ্ঞাত মানুষের জন্য নিজেদের জীবন পণ করে তাদের সুস্থ করার চেষ্টা করছেন, তা সত্যিই তুলনা হয় না। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আর সে কারণে আপনাদের আরও একবার সাবধান করা আমাদের কর্তব্য বলে মনে করছি। হয়তো আপনারা অনুমান করতে পারছেন না আজ রাতের বিপদ ঠিক কতখানি। যাই হোক, গ্রাম ত্যাগের পূর্বে একটা অনুরোধ করে যাচ্ছি। দয়া করে আজ রাতে এই তাঁবু ছেড়ে দূরে কোথাও যাবেন না। তা সে যাই হোক না কেন, আপনারা একসঙ্গে এক জায়গাতেই থাকবেন। মাঝরাতে আপনারা তাঁবুর বাইরে নানা রকমের আওয়াজ শুনতে পাবেন, যা হয়তো আপনাদের আকর্ষিত করবে প্রবলভাবে, কিন্তু তবুও বলছি, আপনারা এই স্থান থেকে দূরে কোথাও যাবেন না। এটুকু বলে তারা চলে গেলেন। গ্রামে আরো দুজন যাওয়ার সময় তাদের সাবধান বাণী শুনিয়ে গেল। তারা ভরসা দেওয়ার চেষ্টা করলো, তো ভয় পাবেন না, আবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমরা ফিরে আসব। সকলে গ্রাম ত্যাগ করতেই এক অদ্ভুত কিম্ভূত কিমাকার বৃদ্ধ ওদের গন্তব্যের দিক থেকে আমাদের তাঁবুর কাছে এগিয়ে এলো। তার হাঁটার ধরনটা ভারী অদ্ভুত, কেমন যেন একটা ভাল্লুকের মতো থপ থপ করে নির্দিষ্ট ছন্দে হাঁটা। কাছে এলে খেয়াল করলাম তার গায়ে কেমন যেন একটা অবশ করা ভুড়ভুড়ে সুগন্ধ বেরিয়ে আসছে। মাথাটা কেমন যেন ঝিমিয়ে যাচ্ছিল। আমি দূরে গিয়ে তার কাজ দেখতে লাগলাম। সবই কেমন যেন ধাঁধার মতো। দূর থেকে তার কথা বিশেষ বোঝা যাচ্ছিল না। কেমন একটা দুর্বোধ্য ভাষা উচ্চারণ আমার কানে আসতে লাগলো, যার এক বর্ণ বোঝার ক্ষমতা আমার অন্তত ছিল না। দেখলাম সে কিছু যেন একটা ছড়িয়ে দিচ্ছে অস্থায়ী তাঁবু হাসপাতালটা চারিদিকে। কাজ শেষ হতেই সে যেদিক থেকে হেঁটে হেঁটে এসছিল, আবার সেই দিকেই কেমন অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে চলে গেল। খেয়াল করলাম আমার মতো দলের অনেকেই তার কর্ম দেখছিল। গোটা ব্যাপারটা এতটাই রহস্যজনক আর দুর্বোধ্য মনে হচ্ছিল যে আমাদের অবাক ভাব যেন কাটতেই চাইছিল না। কি যে হচ্ছে আর কি বা হতে চলেছে কে জানে। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল, তবে ভরসা একটাই, ওষুধে ভালোই কাজ হচ্ছে। মনে হচ্ছে কাল সকালেই আমরা নিজেদের বেস ক্যাম্পে ফিরে যেতে পারবো। অনেকক্ষণ রাসূলকে দেখিনি, সেটা খেয়াল করে তাকে এদিক ওদিক খুঁজতে লাগলাম। মিনিট 5 পর তাকে একটা পাহাড়ি ঢালে আনমনে বসে থাকতে দেখলাম। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার ব্যাপার কি হে? এখানে কি করছো বলো তো? কিছু না স্যার, তবে তবে কি? রসুল কেমন যেন একটা উসখুস করছে দেখে
আমি বললাম, যা বলার খোলসা করে বলো। সে বলল, আমার যতদূর মনে পড়ছে ছোটবেলাতে এই ব্যাপারে কিছু একটা শুনেছিলাম, তবে সেসব অনেকদিন আগের কথা, ফলে সবিস্তার বিশেষ কিছু মনে নেই। এতক্ষণ এখানে বসে সেসব মনে করার চেষ্টা করছিলাম। সবটা মনে না এলেও নানি জানের কাছে শোনা গল্পের কিছুটা মনে করতে পারলাম। তিনি বলতেন যে পূর্ণিমার রাতে এসব এলাকায় নাকি আগুনে পড়ি জেগে ওঠে। এ অবধি তাদের কাছে যাওয়ার স্পর্ধা যারাই দেখিয়েছে তাদের সকলকেই নাকি আগুনে ভস্ম হতে হয়েছে। যুগ যুগ ধরে এমনটাই হয়ে আসছে। একবার নানি জানের বড় আব্বাজান ওমর আলী নাকি গিয়ে পড়েছিল সেই আগুনে পড়িদের খপ্পরে। ওমর আলী ছিলেন সে সময়ের একজন নামজাদা শিকারী। তিনি একবার তার এক ইংরেজ সাহেবের বন্ধুর সঙ্গে সাদা বাঘ শিকারে বেরিয়েছিলেন। পরপর 6 দিন নাকি সেই সাদা বাঘ তাদের নাকাল করে ছেড়েছিল। শিকার যত চতুর হয়, শিকারেও নাকি ততই আনন্দ। ফলে ওমর আলী আর তার ইংরেজ বন্ধুরও একরকম জেদ চেপে গিয়েছিল সেটাকে শিকার করার জন্য। সকলের বিশ্বাস সেই বাঘটা নাকি আসলে ছিল এক মায়াবী আগুনে পড়ি। সেই বাঘের বেশে তাদের দুজনকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়েছিল নিজেদের রাস্তায়। বলাই বাহুল্য, নানিজানের বড় আব্বা আর ইংরেজ সাহেব কেউই বেঁচে ফিরে আসতে পারেননি। তাদের যে আসলে কি হয়েছিল তা কেউ জানে না। আমি ওকে বললাম, প্রাচীন জনবসতিতে নানা রকম সত্য মিথ্যা কল্পকথা চলতে থাকে বংশ পরম্পরায়। সেসব কথা বিচার করে আজকের দিনে পা ফেলা যায় না। তাই তাকে পরামর্শ দিলাম ওসব নিয়ে না ভেবে কাজের কথা ভাবতে। বললাম, রহস্যজনক যদি কিছু হয় সকলে মিলে রাত্রে তার মোকাবিলা করা যাবে। এখন আমরা যে কাজে এসেছি সেটা সুষ্ঠুভাবে করাই আমাদের কর্তব্য। দিনের আলো বেশ কমে এসেছিল। ঝপ করে আঁধার নামে পাহাড়ি অঞ্চলে। চূড়ান্ত পাহাড়ি নির্জনতা, আসন্ন সন্ধ্যার মৃদু মায়াবী আলো, সব মিলিয়ে এক অপার্থিব জগৎ তৈরি হয়েছে। আমি তন্ময় হয়ে উপভোগ করছিলাম সেই জগৎ। যেন মিশে গিয়েছিলাম সে পাহাড়ি নির্জনতায়। এমন সময় রসুলের ডাকে আমার তন্ময়তা কাটে। আমি ওর দিকে মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, সব ঠিক তো? সন্ধ্যার ওষুধ ঠিকঠাক দিয়েছ? স্যার, ওষুধ তো ঠিকঠাক দেওয়া হয়েছে, কিন্তু আলো কমে আসার সঙ্গে সঙ্গে আহতরা কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে আর কেমন যেন চঞ্চল হয়ে উঠছে। আমরা ঠিক বুঝতে পারছি না। আপনি প্লিজ চলুন স্যার। আলো কমে আসার সঙ্গে সঙ্গে ওদের মুখ দিয়ে কেমন যেন একটা গোঙানির মতো বিশ্রী আওয়াজ বেরোচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সেটা ক্রমেই যেন বেড়েই চলেছে। সকলেই মারাত্মক ভয় পেয়ে রয়েছে। কেউ আর তাঁবুতে ঢুকতে চাইছে না স্যার। আমি কপালে ভাঁজ নিয়ে দ্রুত পায়ে তাঁবুর দিকে ছুটে গেলাম। তাঁবুর ভিতর ঢুকেই শুনতে পেলাম সেই অস্ফুট গোঙানি। আরো আশ্চর্যের বিষয় হলো, গোঙানিটা সবার মুখ থেকে একই সঙ্গে একই ছন্দে বেরোচ্ছে। ওদের চোখ মুখের অবস্থা অদ্ভুতভাবে পরিবর্তিত হয়ে গেছে। এমন ভাবলেশীন অপার্থিব চোখ আমি কখনো দেখিনি। ক্রমাগত বেড়ে চলা ওই যান্ত্রিক গোঙানি রীতিমতো চিন্তায় ফেললো আমাকে। কিছু বাদে তাদের শরীর কাঁপতেও শুরু করলো। ফলে যা হবার তাই হলো। যে ক্ষতগুলো শুকাতে শুরু করেছিল সেগুলো থেকে রক্তক্ষরণ শুরু হলো। এরপর অমন গোঙানির শব্দ আর নেওয়া যাচ্ছিল না। এত বছরের মেডিকেল প্র্যাকটিসে এরকম সৃষ্টি ছাড়া দৃশ্য আমি কখনো দেখিনি। পেনকিলারের ডোজ আরো বাড়িয়ে দিলাম। না, কিচ্ছু কাজ হলো না। বেশ কিছুক্ষণ ধরে আমাদের এই ব্যর্থ প্রচেষ্টা চলল।
অবশেষে হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কি বা করার থাকে। কোনো কিছুতেই কাজ হচ্ছে না দেখে আমাদের চরম অসহায় মনে হচ্ছিল নিজেদের। মনে হচ্ছিল এত বছরের পড়াশোনা, জ্ঞান, অভিজ্ঞতা অর্জন সব বেকার, অর্থহীন। মেজাজটাও একদম বিগড়ে গিয়েছিল সেই কারণে। ঠিক তখন কাবিল খান তাঁবুর কাছে এসে বলল, কিছু মনে করবেন না, আপনারা যতই চেষ্টা করুন না কেন কোনো কিছুতেই কাজ হবে না। আগুন পুরীদের আসার সময় এসে গেছে। এসব তারই প্রভাব। ওদের এই গোঙানি আরো বাড়তে থাকবে যন্ত্রণা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। দুঃখ করার কিচ্ছু নেই, ওরা আর বাঁচবে না। আমরা প্রত্যেকেই ভীষণ চমকে উঠলাম। কিন্তু এই সময় এসব অতিলৌকিক ঘটনাকে পাত্তা না দেওয়াই ভালো। সে কারণে কাবিল খানকে ধমকের সুরেই বললাম, মুখ বন্ধ রাখো তোমার। ও ধমক খেয়ে চুপ করে তাঁবু থেকে দূরে চলে গেল। আমি ওর উপর যতই বিরক্তি দেখাই না কেন, মনে মনে আমি জানি ও তো ঠিকই বলছে। আসলে সত্যি সত্যি তো মেডিকেল জ্ঞানে আমরা কিছু করতে পারলাম না। নিজের ইগোর জন্যই বেচারার সাথে এরকম রূঢ় ব্যবহার করতে হলো। সকলের মুখগুলোর দিকে তাকানো যাচ্ছিল না। বেচারাগুলো কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছিল না। আমি সকলকে বললাম, দেখো, কষ্ট হলেও মেনে নিতে হবে। দিস আর বিয়ন্ড আওয়ার প্র্যাকটিস। তাঁবু থেকে বেরিয়ে এসো। তাঁবুর বাইরে এসে দেখলাম কাবিল খান একটা পাথরের ঢিপিতে উঠে পূর্ণচন্দ্রের দিকে মুখ করে কি সব যেন বিড়বিড় করছে। ভারী অস্বস্তি হতে লাগলো ওকে ওই অবস্থায় দেখে। যাই হোক, কয়েক মিনিট পরেই আমি আবার তাঁবুতে ফিরে গেলাম। আবার সেই অতগুলো রোগীর অমন অপার্থিব গোঙানির যন্ত্রণা। ওফ, মন, বুদ্ধি, আবেগ কিছুই যেন স্বাভাবিকভাবে কাজ করতে পারছিল না। আমাকে অবাক করে হঠাৎই গোঙানিগুলো থেমে গেল। খেয়াল করলাম রোগীদের চোখ মুখ যেন আরো অস্বাভাবিক হয়ে গেছে। কি যে হচ্ছে ছাই! নিজের স্নায়ু শক্তির উপর আমার এতদিন যে গর্ব ছিল, আজ তা ভেঙে চুরমার হয়ে গেল। ভাবলাম সব বুঝি ঠিক হয়ে গেছে। তাঁবুর বাইরে সকলকে ডাকবো ভাবছিলাম। ঠিক সেই সময় মাথার ভিতর কেমন একটা অদ্ভুত সেন্সেশন কাজ করলো। মনে হলো সামথিং ইজ আউট অফ কন্ট্রোল। মাথা চেপে ধরে তাঁবু থেকে বেরিয়ে এলাম। লক্ষ্য করলাম বাকিরাও প্রাণপণ মাথা চেপে ধরে বসে আছে। রসুলকেও দেখলাম কানে হাত চেপে মাটির উপর উপর হয়ে শুয়ে কি সব যেন বিড়বিড় করছে। মনের সমস্ত শক্তি একত্রিত করে তাঁবুর ভিতর দিকে দেখার চেষ্টা করলাম। সেখানে যা দৃশ্য দেখলাম তা কিভাবে ভাষাতে ব্যাখ্যা করব এখনো বুঝতে পারছি না। অনতি দূরে দেখলাম কিছু ঘোড়সাওয়ার ছায়ামূর্তিরা ছুটে চলেছে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে। তাদের সকলের শরীর দাউ দাউ করে চলছে, তার ভিতর থেকে বেরিয়ে আসছে লেলিহান শিখা। এরাই কি তবে রসুলের কথিত আগুনে পড়ে? ভালো করে খেয়াল করে বুঝতে পারলাম ওগুলো নারী মূর্তি। ওই ছায়ামূর্তিগুলো সব রয়েছে যোদ্ধা বেশে। তাদের জ্বলন্ত তরবারি, তীরধনুক, কুঠার, উর্মি ইত্যাদি সবই জ্বলছে এক অপার্থিব আগুনে। হঠাৎ তাদের হাড় হিম করার রণহুঙ্কারে আমরা সবাই মাটিতে আছড়ে পড়লাম। এরপর শুরু হলো রণহুঙ্কারের সঙ্গে আগুনে পোড়া যন্ত্রণার এক পরিত্রাহী আর্তচিৎকার। বাতাসে চামড়া, মাংস, অস্থি পোড়ার অসহনীয় বিশ্রী গন্ধ আমাদের পেট ঠেলে ভিতরের যেন সবকিছু বেরিয়ে এলো। সে আওয়াজ আমাদের পক্ষে অসহ্য হয়ে উঠছিল, আমাদের সহ্য করা আর সম্ভব ছিল না। আমরা সকলে কানে হাত দিয়ে পাথুরে মাটির উপর বসে পড়লাম। আমরা যখন বাইরের এই অবস্থায় অভিভূত হয়ে আছি, তাঁবুর ভিতর যে কি চলছিল সেটা কারোর পক্ষে বলা সম্ভব ছিল না। হঠাৎ কি একটা মনে হতে আমি হামাগুড়ি দিয়ে তাঁবুর দিকে এগোলাম। উফ, সে কি ভয়ানক দৃশ্য! আমার চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠল তাঁবুখানা, আর সমস্ত জ্বলন্ত রুগীরা ভূতগ্রস্তের মতো
কেউ ল্যাংড়াতে ল্যাংড়াতে, কেউ লাফাতে লাফাতে, কেউ বা গড়াতে গড়াতে, কেউ ছেঁচড়াতে ছেঁচড়াতে তাঁবুর বাইরে বেরিয়ে পাশের গিরিখাতের দিকে ছুটে চলেছে। আমি সবার উদ্দেশ্যে বললাম, ওই দিকে দেখো, কিন্তু কিছুই করার ছিল না। ওরা একে একে গিরিখাত থেকে লাফিয়ে পড়তে লাগলো। আমরা সবাই গিরিখাতটার দিকে ছুটে গেলাম, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। পূর্ণিমার উজ্জ্বল আলোতে দেখলাম মৃতদেহগুলো নিচের পাথরের উপর থেঁতলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আর তাদের গা থেকে ভেসে আসছে পোড়া মাংসের গন্ধ। আমি ধপ করে বসে পড়লাম, আর আমার সহকর্মীরাও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে রইল। ওইভাবেই বাকি রাতটা কাটলো। পূব আকাশে রং ধরতেই দেখলাম গ্রামবাসীরা দল বেঁধে ফিরে এলো। আমরা যে সকলেই শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত সেটা ওদের বুঝতে বাকি রইল না। তবে আমরা যে বেঁচে ছিলাম সেটাই অনেক বড় কথা। তারা বড় বড় পাত্রে ঝর্ণার ঠান্ডা জল নিয়ে এসে আমাদের গায়ে ঢালতে লাগলো। বুঝলাম সেটাতে কাজ হচ্ছে। ধীরে ধীরে আমাদের চেতনা স্বাভাবিক হয়ে এলো। ওরা আমাদের সকলকে বড় গ্লাসে করে এক প্রকার তরল পানীয় ধরিয়ে দিয়ে বলল, এই দিন এটা খান, সুস্থ লাগবে। প্রায় আধ ঘন্টা পর কিছুটা স্বাভাবিক হয়ে জিজ্ঞাসা করলাম গতকাল রাতের বিভীষিকাময় ঘটনার ব্যাপারে। সর্দার আমার পাশে এসে এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আপনাদের গতকাল রাতেই বারবার মানা করেছিলাম, আপনারা গ্রাহ্য করেননি। যাকে সেসব কথা, রোগীদের ভয়াবহ মৃত্যুতে মনে কোনো গ্লানি রাখবেন না যেন। ওদের এমন মৃত্যু অবধারিত ছিল। আপনাদের যে কোনো ক্ষতি হয়নি সেটাই বড় কথা। আশা করি এখন বুঝতে পেরেছেন আমরা প্রতি পূর্ণিমাতে এই গ্রামটা কেন ত্যাগ করি। বৃদ্ধ সর্দার একটু দম নিয়ে আবার বলতে শুরু করলো, সে 2000 বছরেরও আগের কথা। আপনারা নিশ্চয়ই জানেন সে সময় গ্রিস, ম্যাসিডোনিয়া, পারস্য এইসব জায়গার মানুষেরা ভারতকে দেবভূমি বলে মনে করত। কাজে ভারতকে নিয়ে তাদের মধ্যে কৌতূহলের অন্ত ছিল না কোনোদিন। তাদের ধারণা ছিল ভারতের মানুষেরা অমরত্বের খোঁজ জানে, আর তাই ভারতকে দখল করার অর্থ হলো দেবতাদের উপর বিজয় লাভ এবং একই সঙ্গে অমরত্ব প্রাপ্তি। এই অমরত্ব লাভের ইচ্ছায় আলেকজান্ডার স্বয়ং পারস্য সাম্রাজ্য ধ্বংসের পর ভারত দখলের সিদ্ধান্ত নেন। পারস্যের কোনো এক অন্ধ জাদুকর নাকি তাকে বলেছিল, পুণ্যবতী ভারতভূমি তোমায় অমরত্ব দেবে। দরায়ুসে যে অবস্থা আলেকজান্ডার করেছিল সেটার কথা শুনে ম্যাসিডোনিয়ার সম্রাটের আগমনের পথ কারোর রোধ করতে সাহস হয়নি। তারা প্রায় বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করে নেয় একে একে, এবং সেই সঙ্গে বিপুল উপঢৌকনের বিনিময়ে তাকে তুষ্ট করার চেষ্টা করে। কেউ বা অঙ্গীকার করে তার দিগ্বিজয়ে তারা খাদ্য সহ অন্যান্য প্রয়োজনীয় রসদ দিয়ে সাহায্য করবে। এর বিনিময়ে আলেকজান্ডার তাদের রাজ্যগুলোকে ধ্বংস না করে করদ রাজ্যে পরিণত করবে মাত্র। তৎকালীন গান্ধার প্রদেশের রাজা ছিল উম্বি। তার রাজ্যের উত্তর পশ্চিমে একটা ছোট্ট পার্বত্য রাজ্য ছিল, তার নাম মাসাগা। সে রাজ্যের রাজা ছিল নাগপতি। তিনি কিন্তু আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করতে চাইলেন না। তার সেনা সংখ্যায় অল্প, কিন্তু বীরত্ব তাদের রক্তে। তার প্রমুখ 2 সেনাবাহিনী ভৈরবা আর অশ্বকন্যাদের ভয়ঙ্কর বীরত্বের গাথা প্রচলিত ছিল সবার মুখে মুখে। এই অশ্বকন্যারা ছিল সে সময়ের সবচেয়ে দুর্ধর্ষ ঘোড়সাওয়ার বাহিনী। তারা ছিল যুদ্ধে অপরাজেয়। আলেকজান্ডার যখন আফগানিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে সম্পূর্ণ অজানা পাহাড় জঙ্গলে স্থানীয় উপজাতিদের বারংবার
অপ্রত্যাশিত ছোট ছোট আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছেন। তখন তার সঙ্গে আলাপ হয় স্থানীয় এক উপজাতি প্রধান পাপকের সঙ্গে। তিনি তার সঙ্গে সন্ধি স্থাপন করেন। সেই সন্ধির সঙ্গে সঙ্গেই আলেকজান্ডারের বিবাহ হয় রূপসী পাপক কন্যা রুকসানার সঙ্গে। খুব শীঘ্রই আলেকজান্ডার রুকসানার গুণে মুগ্ধ হন। তিনি বুঝতে পারেন রুকসানা কোনো সাধারণ মেয়ে নয়। তার ক্ষুরোধার রাজনীতির বোধ এবং কূটনৈতিক জ্ঞান ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। এ নারী তাকে নিজের মায়ের কথা মনে করায়। তার বুঝতে অসুবিধা হয় না এই সম্পূর্ণ অজানা অচেনা জায়গায় রুকসানাই হতে চলেছে তার সবচেয়ে বড় সাহায্যকারী। এবং সত্যি ভারত বিজয়ে রুকসানাই তার অন্যতম প্রধান অস্ত্ররূপে পরিগণিত হয়। মাসাগার রাজা নাগপতি বাধা দিলে আলেকজান্ডারের বিশাল সেনার বিরুদ্ধে তার যুদ্ধ বাধে। প্রাথমিকভাবে আলেকজান্ডার কোনোভাবেই নাগপতির রহস্যময় সেনাবাহিনী ভৈরবা আর অশ্বকন্যাদের বিরুদ্ধে পার্বত্য যুদ্ধে এঁটে উঠতে পারছিল। তার সেনাপতিরা একদমই বুঝে উঠতে পারছিলেন না তাদের অবিশ্বাস্য অদ্ভুত সব পার্বত্য যুদ্ধের কলা কৌশল। ফলে আলেকজান্ডারের বহু সৈন্য ক্ষয় হয়। এসব দেখে শুনে তিনি যখন প্রায় হতোদ্যম, তখন পাপক এবং রুকসানা তাকে একটা কূট বুদ্ধি অবলম্বন করতে বলেন। তারা বললেন, এমন ভাবে যুদ্ধ চলতে থাকলে বছরের পর বছর আলেকজান্ডারের সৈন্য ক্ষয় হতে থাকবে। তাই খল বুদ্ধিতে পরাজিত করতে হবে অশ্বকন্যাদের। অভিষ্ট লক্ষ্য পূরণের জন্য জানতে হবে অশ্বকন্যাদের গোপন আস্তানার হদিশ। তারপর রাতে অতর্কিত আক্রমণে তাদের একসঙ্গে নিকেশ করতে হবে। আর এজন্য দরকার এমন একজনকে যে জানে অশ্বকন্যাদের গোপন আস্তানার হদিশ। পাপক খবর আনেন মাসাগার রাজপুরোহিত কুম্ভী লোক জানেন অশ্বকন্যাদের গোপন ডেরা ঠিক কোথায়। রাজপুরোহিত নানা কারণে প্রবল অসন্তুষ্ট হয়ে আছেন রাজা নাগসেনের উপর। তিনি যদি বিশ্বাসঘাতকতাকে সম্মত না হন তাহলে তাকে যে কোনো উপায়ে বাধ্য করতে হবে সে কাজে। আলেকজান্ডারের দূত হয়ে পাপক স্বয়ং গোপনে কুম্ভী লোকের কাছে যান এবং তাকে রাজি করান। বিশ্বাসঘাতকতার জন্য ঠিক হয় রাতে কুম্ভী লোক চুপিসারে পাহাড়ের ঢালে অশ্বকন্যাদের আবাসস্থল দেখিয়ে দেবেন। তারপর বাকিটুকুর দায়িত্ব পাপকের উপর। যেমনই ভাবা তেমনই কাজ। সেদিনও পূর্ণিমার রাত ছিল। পরিষ্কার ঝকঝকে আকাশের নিচে মাসাগার পাহাড়, ঝর্ণা, বন, প্রান্তর সব শান্ত, স্নিগ্ধ, নিস্তব্ধ। পাপকের নেতৃত্বে 700 জনের এক ঘাতক বাহিনী চুপি চুপি পৌঁছল অশ্বকন্যাদের গোপন আস্তানার পাশে, নাগমণির জঙ্গলে। তারপর সবার অলক্ষ্যে প্রত্যেকের পিঠে বিশেষভাবে তৈরি তেলের থলে নিয়ে উঠে পড়ল পাশের টিলাতে। এরপর পরিকল্পনা অনুযায়ী উপর থেকে জ্বলন্ত তেল ঢেলে দেওয়া হলো অশ্বকন্যাদের বাসস্থান লক্ষ্য করে। কাঠের তৈরি আবার সব দাউ দাউ করে জ্বলে উঠল। মূল আর্যাবর্ত এবং তার আশেপাশে রাত্রিকালীন পিশাচ যুদ্ধ ছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ফলে মধ্যরাতে এমন কাপুরুষোচিত আক্রমণের জন্য অশ্বকন্যারা সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। সে রাতের অশ্বকন্যাদের শয্যা পরিণত হয় অগ্নিশয্যাতে। যারা এই নৃশংস অগ্নিধারার থেকে দূরে ছিল তারা ঘুমন্ত সহযোদ্ধাদের ওইভাবে অসহায়ের মতো জ্বলতে দেখে এক ভয়ানক সিদ্ধান্ত নেয়। তারা স্বেচ্ছায় এগিয়ে যায় অগ্নি স্নানের জন্য। তাদের ওই অবিশ্বাস্য কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে যায় ঘাতক বাহিনী। কথিত আছে
অশ্বকন্যাদের অগ্নিস্নানের সময়ও তাদের হাতে ধরা ছিল তরবারি এবং অন্যান্য অস্ত্রশস্ত্র। জ্বলন্ত অবস্থাতেই তারা মুখে জয় ভবানী হুঙ্কার তুলে নিকেশ করতে থাকে আলেকজান্ডারের প্রেরিত পাপকের গুপ্ত ঘাতকদের। অশ্বকন্যাদের সেই অপার্থিব যুদ্ধ মূর্তিতে ভয় পেয়ে পাপকের ঘাতকেরা যে যেদিকে বারে ছুটে পালিয়ে বাঁচে। আর মাসাগার গাছ, পাহাড়, ঝর্ণা ভরে ওঠে কয়েক শত অসম সাহসী যোদ্ধার মৃত্যু চিৎকারে। আকাশ বাতাস ছেয়ে রয় পুরা রক্ত, অস্থি, মজ্জার বিভৎস গন্ধে। আমরা হা হয়ে শুনছিলাম গ্রাম প্রধানের সেই অবিশ্বাস্য কাহিনী। তিনি তখনও বলে চলেছেন, পরদিন সূর্য ওঠার আগে দাবানলের মতো ছড়িয়ে পড়ল রাতের নারকীয় ঘটনার কথা। প্রথা অনুযায়ী মাসাগা রাজ্যের রাজমাতাই হয়ে থাকেন অশ্বকন্যাদের প্রধান। সেই অনুযায়ী মাসাগার তৎকালীন রাজমাতা বীরা ছিলেন সর্বজন শ্রদ্ধেয় অশ্বকন্যা প্রধান। অসীম ক্ষমতার অধিকারিণী তিনি। গত রাতের নৃশংস ঘটনা জানবার পর তিনি একাকিনী পৌঁছান সে গোপন বদ্ধভূমিতে। এক রাতের মধ্যেই সে পবিত্র স্থান পরিণত হয়েছিল অভিশপ্ত শ্মশান ভূমিতে। রাজমাতা বীরার চোখে তখন জ্বলে উঠেছিল মহাকালীর ধ্বংসাত্মক ক্রোধাগ্নি। এরপর তিনি ঘোরতর রণশয্যায় সজ্জিত হন। পিঠে মরণ বাণের তুনি, মাথায় নাগ যোদ্ধা সুলভ তিলক, হাতে উদ্যত কাল খড়গ। এভাবে একাকিনী তিনি ঘোড়া ছুটিয়ে দেন পাপকের রাজপ্রাসাদের উদ্দেশ্যে। লোকগাথা অনুযায়ী রাজা পাপকের কৃত জঘন্য কুকর্মে সায় ছিল না সাধারণ প্রজাদের। এমনকি তার সেনা দলের অনেকেই মেনে নিতে পারেনি সে কাপুরুষোচিত বর্বরতাকে। কথিত আছে, সেদিন পাপকের দুর্গের দ্বার পালগণ চোখ ভরা জল নিয়ে লোকমান্য রাজমাতা বীরাকে সসম্মানে মাথা নিচু করে পথ ছেড়ে দিয়েছিল। এইভাবে তিনি পাপকের প্রাসাদে বিনা বাধায় প্রবেশ করেন। ততক্ষণে অশ্বকন্যাদের পরিণতির কথা ফিরছিল সর্বসাধারণের মুখে মুখে। রাজা পাপকের কুকর্মের জন্য তিনি তার নিজের প্রজাদের কাছেই পরিণত হন এক নৃশংস রাক্ষসে। প্রাসাদে প্রবেশ করে বীরা শটান উপস্থিত হন ভরা রাজসভায়। রাজমাতা বীরার ক্রোধাগ্নিকে আটকাবার মতো সাহস সে সভাতে কারোরই ছিল না। তারা অবাক হয়ে বিস্ময়ে দেখেছিল এক দেবী স্বরূপ নারীর রণচণ্ডী মূর্তি। রাজরক্ষীদের ডাকা হলে তারা নিঃশব্দে মাথা নিচু করে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। বোধহয় তারাও লজ্জিত ছিল আর্যাবর্তে ঘটে যাওয়া সবচেয়ে নীচ ষড়যন্ত্রের কারণে। বোধহয় তারা আরো লজ্জিত ছিল এই জন্যে যে সেই ষড়যন্ত্রের মূলের কাণ্ডারি ছিলেন তাদের আপন রাজা। রাজমাতা বীরা এরপর বিনা বাক্য ব্যয়ে সর্বসমক্ষে ভর্তি রাজসভাতেই অগ্নি স্নান নেন। তারপর ক্রোধ ভরে রাজা পাপক, রুকসানা আর তার ভাবি প্রজন্মকে এক অভিশাপ দেন। নীচ নরাধম পাপক, আমি ভবানীর নামে অভিশাপ দিচ্ছি। মাসাগার এই অঞ্চল আজ থেকে অভিশপ্ত হয়ে থাকবে। তোমাদের উত্তর পুরুষ চাইলেও কখনো ত্যাগ করতে পারবে না এই অভিশপ্ত ভূমি। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা প্রত্যক্ষ করে চলবে অশ্বকন্যাদের এই অগ্নি স্নানকে। আর অশ্বকন্যাদের সেই যন্ত্রণা প্রতি পূর্ণিমার রাতে ফিরে ফিরে আসবে তোমাদের উত্তরসূরিদের জীবনে। এই বলে বীরা রাজ সিংহাসনের দিকে এগিয়ে গিয়ে তরবারির এক কোপে পাপিষ্ঠ পাপকের মুন্ডু ধর থেকে আলাদা করে দেন। তার রক্তর ছিটে লেগে রয়
সকল সভাসদের গায়ের মুখে। সর্দার এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, সেই রাতের ওই অসম্ভব নিষ্ঠুরতা প্রকৃতিও যেন ঠিক মেনে নিতে পারে। আকাশে বাতাসে রয়ে গেছে তাদের অসহায় আর্তনাদ, আর তার ভার বহন করে চলেছি এই আমরা, সেই নিষ্ঠুর ঘাতকদের বর্তমান বংশধর। যেভাবে আপনারা দেখলেন ঠিক সেইভাবেই যুগ যুগ ধরে প্রতি পূর্ণিমার রাতে অশ্বকন্যাদের অগ্নি স্নানের ঘটনার ছায়াময় পুনরাবৃত্তি ঘটে চলেছে। তাই পূর্ণিমার রাত আমাদের কাছে এমন ভয়ঙ্কর, প্রাণঘাতী। বহিরাগত বলে হয়তো আপনারা রক্ষা পেয়ে গেছেন এই যাত্রায়, যদিও ইতিপূর্বে কোনো বহিরাগত মানুষ এই ঘটনার সাক্ষী হয়নি। অবশ্য আপনাদের পূর্বে কোনো বহিরাগতকে আমাদের গ্রামে রাত্রিবাসের অনুমতিও দেওয়া হয়। কিন্তু একটা কথা তো বুঝতে পারলাম না, আপনারা কেন শুধু শুধু পড়ে আছেন এমন অভিশপ্ত স্থানে? আমরা বহুবার এই অভিশপ্ত স্থান ত্যাগ করে বহু বহু দূরে চলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাতেও এই অভিশাপ আমাদের পিছু ছাড়েনি বাবা। ফলে আমাদের আবার এখানেই ফিরে আসতে হয়েছে, আবার এখানেই ফিরে আসতে হয়েছে আমাদের। সর্দারের কথা শেষ হওয়ার পর আমরা স্থির করলাম আর বেশিক্ষণ আমরা এখানে থাকবো না। সামান্য কিছু আহার সেরে আমরা রওনা হয়ে পড়লাম আমাদের বেস ক্যাম্পের উদ্দেশ্যে। এই বলে শিবপ্রসাদ বাবু তার গল্প শেষ করলেন। ঘরে তখন কারুর নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যায় না। ঘোর যেন কাটতেই চাইছিল না কারু, শুধু বাইরে শোনা যাচ্ছিল একটানা বৃষ্টির শোঁ শোঁ শব্দ। শুনছিলেন কাজল কুমার সাহার কলমে আগুনের অভিশাপ। গল্প পাঠ আমি রক্তিম। অন্যান্য চরিত্রে অভিষেক, সৌমিলি, স্পন্দন, প্রদীপ্ত, শ্রীরূপ এবং আমি রক্তিম। আবহ ফিনিক্স, প্রচ্ছদ সৌমদীপ গুঁই। পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমরা খুব তাড়াতাড়ি ফিরব